চলছে মনোমুগ্ধকর কিন্নর স্পিতি সিরিজ। কিন্নরকে পিছনে ফেলে আজ আমরা প্রবেশ করব স্পিতি ভ্যালিতে। গন্তব্য অপূর্ব সুন্দর টাবু গ্রাম। যাত্রাপথে আমরা দেখব খাবসাঙ্গাম, ঢু মারব নাকো গ্রাম আর নাকো লেকে। পা বাড়াবো হাজার বছরের পুরনো এক মনাস্ট্রির ইতিহাসকে ছুঁতে। আর স্পিতির অন্যতম মূল আকর্ষণ গেউ মনাস্ট্রি তো আছেই, সেই জীবন্ত মমি। পায়ে হেঁটে এক্সপ্লোর করব গোটা টাবু গ্রামকে। কাছ থেকে দেখার চেষ্টা করব সেখানকার নৈশ জীবন। মধ্যরাতে টাবুর আকাশের তারা গুনতে বসবো। ঘুরে দেখব টাবু কেভস আর মনাস্ট্রি। মোট কথা অনেক অনেক রসদ লুকিয়ে আছে আজকের পর্বে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। সুপ্রভাত। ঘড়ি বলছে 4:40। আকাশে মেঘ যদিও রয়েছে, কিন্তু একটু দেখাই এখন আমার সামনে কি দেখছি আমি। এই হচ্ছে সিচুয়েশন। তো আপাতত এই যে মেঘগুলো পূব দিকে, ওই দিকটা সূর্যরশ্মি এই পাহাড়গুলোতে পড়া থেকে আটকাচ্ছে। তো জানি না কালার চেঞ্জটা দেখতে পাবো কিনা, তবে এই যে গাছটার ঠিক পরেই যে পাহাড়টা, ওটাই কিন্তু এর পিক, কিন্নর কৈলাসের পিক। আর কিন্নর কৈলাস যে মেন পাহাড়, সেটা জাস্ট একটু পেছনে ওইখানে। একটা আশঙ্কার মেঘ তো ঘনীভূত হয়েই ছিল যে আদৌ আমরা মহাদেবের দর্শন পাবো কিনা। সেটাকেই আরো গাঢ় করলো এই আবহ। মনে প্রাণে প্রার্থনা করছি যাতে কেটে যায় এই মেঘ। প্রার্থনার জোরে কিনা জানি না, সত্যি সত্যি মেঘের আড়াল সরিয়ে বেরিয়ে এলেন তিনি। এই প্রথম সচক্ষে দেখলাম তাকে। এই অনুভূতি ব্যক্ত করা যে কতটা মুশকিল, সেটা আমরা যারা এই মুহূর্তকে এখানে দাঁড়িয়ে উপভোগ করেছি তারাই জানি, আর তাদের চোখের জলই জানে। আবারও প্রমাণ পেলাম, মন থেকে ডাকলে ভক্তের ডাকে তিনি ঠিক সাড়া দেন। তোমরা যারা সেটা মানো, যারা মানো না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধু আমার বিশ্বাস নিয়ে বাঁচতে চাই। এই মুহূর্তগুলোকে বাক্সবন্দী করতে চাই, যাতে যেদিন না ফেরার দেশের ডাক আসবে সেদিন যেন কোনো আক্ষেপ না থাকে। বহুদিন মনে থাকবে এই সকালটা। প্রায় 7:30 বাজতে যায়, 7:20। অ্যাজ পার গুগল, এই যে কিন্নর কৈলাসের যে পিকটা আমরা দেখলাম, এটা মাত্র 3% লোক দেখতে পারে। শতকরা 100 জনে মাত্র 3 জন দেখতে পারে। তো সেদিক থেকে তো লাকি বটেই। অদ্ভুত একটা অনুভূতি, এটার অদ্ভুত একটা ফুলফিলমেন্টের অনুভূতি। আকাশে মেঘ অনেকটাই ছিল, স্টিল আমরা দেখতে পেলাম। একটা আফসোস নিয়ে যাব যে কালার চেঞ্জটা দেখতে পেলাম না। তবে কিছু জিনিস না দেখতে পাওয়া বা কিছু জিনিস আক্ষেপ থেকে যাওয়া ভালো। পরের বার আসতে সুবিধা হয়, পরের বার আসার ইচ্ছেটুকু আরও উদগ্র হয়। তো সেই ইচ্ছেটা নিয়েই এখান থেকে ফিরব। আমাদের 8টা বা 8:30 এখান থেকে বেরোনোর কথা। আপাতত ব্রেকফাস্ট চলছে, কোনো কথা হবে না। গল্প আলাদাই জায়গা। আঙুলের ফাঁক গলে গল্পের সময়ে কেমন যেন বেরিয়ে যাচ্ছে। আপ্রাণ চেষ্টা করেও কিছুতেই পারলাম না ধরে রাখতে। যাই হোক, ব্রেকফাস্টে এগ চাউ খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য টাবুর উদ্দেশ্যে। আজই এই সফরের প্রথম স্পিতি ভ্যালি দর্শন হবে। কি তোমরা এক্সাইটেড তো? বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি, কাল থেকে আমাদের ড্রাইভার দাদারা গাড়িতে তেল ভরাবে বলে হন্যে হয়ে খুঁজছে। কোনো পেট্রোল পাম্পেই ডিজেল পাচ্ছে না। তাই আজ আগে আমরা গিয়ে তেল ভরাবো গাড়িতে, তারপর আমাদের সফর শুরু হবে। আমাদের গাড়ি এখন পেট্রোল পাম্পে ডিজেল নিতে দাঁড়িয়েছিল। তো যাই হোক, জয়দেব নেমেছিল টয়লেট করতে যাবে বলে, গিয়ে দেখছে টয়লেটটাই নেই। কালকে ধসে চলে গেছে। এই যে টয়লেট, ওই যে নিচে, এখানে ড্যাম তৈরি হচ্ছে। আপাতত
নদীটাকে ডাইভার্ট করে ওইখান থেকে বার করা হয়েছে। এখন এরকম কাজ চলছে, আর এই যে ঘষে টয়লেট কোথায় চলে গেছে। ওই জন্য টয়লেট রাস্তা নেই। হ্যাঁ, লাকিলি আজ তেল পাওয়া গেল। এটা কিন্তু এখন খুব সিরিয়াস একটা সমস্যা। গাড়ির তেল, রান্নার গ্যাস, এগুলো এখনকার এই যুদ্ধ পরিস্থিতিতে ম্যানেজ করাটাই বড্ড চাপের হয়ে যাচ্ছে। জানি না কবে আবার সব নর্মাল হবে। যাক, এই সব ভেবে এখন ব্যস্ত হওয়ার দরকার নেই। তোমরা বরং ফুল কনসেন্ট্রেশন রাস্তাতেই রাখো, কেমন? এখন এই যে নদীটা দেখছো, এটা কিন্তু সেই সুতলেজ বা শতদ্রু নদী। আর এই ব্রিজটা সম্ভবত আকপা ব্রিজ। আচ্ছা, এখানে বলে রাখি, আমাদের এই সম্পূর্ণ স্পিতি ট্যুরের আয়োজক কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এটাই ওদের সাথে আমার প্রথম অভিজ্ঞতা। আজ 5ম দিন। এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতা কিন্তু ভীষণ ভীষণ ভালো। কাউকে কমপ্লেন করার কোনো জায়গা দেয়নি। এই 10 রাত 11 দিনের টোটাল কল্পা কিন্নর ও স্পিতি ট্যুরটা করতে খরচা মাথাপিছু 34,000 টাকা, ডাবল শেয়ারিংয়ে, ট্রিপল শেয়ারিংয়ে 32,000 টাকা। এর মধ্যে কিন্তু ট্রেন ফেয়ারটা ধরা নেই। এবার বাকি ডিটেলস জানতে সরাসরি যোগাযোগ করে নিও। নাম্বার দিলাম স্ক্রিনে আর ভিডিও ডেসক্রিপশনে। একটা জিনিস খেয়াল করেছো কি, যত আমরা এগোচ্ছি প্রকৃতির রুক্ষতা কিন্তু ক্রমশ বাড়ছে। চলো এবার গাড়ি থেকে নামতে হবে। প্রথম দ্রষ্টব্য স্থান হাজির। চলে এসেছি খাপ সঙ্গম। এখানে দুটো নদী মিলিত হয়েছে, এক শতদ্রু বা সুতলেজ নদী আর স্পিতি থেকে আসা স্পিতি নদী। বলা হয় অন্য সময় ঘোলা জল আর নীল জলের মিশ্রণ, কিন্তু এখন আমরা মোটামুটি দুটোই ঘোলা জল দেখছি, মানে উপরে কোথাও বৃষ্টি হয়েছে। চলো যাওয়া যাক। এটা হচ্ছে খাপ ব্রিজ, ওয়ার স্পিতি মিটস সুতলেজ। এই যে নদীটা দেখছো, এরই নাম সুতলেজ। সেই মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে ছুটেই চলেছে অবিরাম। হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত হাওয়া এখানে, বাপ রে বাপ। এই যে এইটা হচ্ছে সুতলেজ নদী বা শতদ্রু নদী, আর ওই যে জলটা ওটা কিন্তু স্পিতি ভ্যালির নদী বা স্পিতি রিভার। এই যে খাপ ব্রিজে আমরা দাঁড়িয়ে, এখানে স্পিতি আর সুতলেজ মিলিত হলেও স্পিতি ভ্যালি অফিসিয়ালি শুরু হতে কিন্তু আরো একটু দেরি আছে। আপাতত এখন আমরা কিন্নরের মধ্যেই আছি। ওদিকে রাস্তার মাইল ফলক জানান দিচ্ছে তিব্বত এখান থেকে আর মাত্র 80 কিলোমিটার দূরে। এত ভালো হাওয়া দিচ্ছে না যে চড়া রোদের উপস্থিতিকে মালুমই হতে দিচ্ছে না। এখানে বেশ কয়েকটা ক্যাফেও আছে দেখছি, সেখানে অনেক মানুষ সময় কাটাচ্ছেন। আমরাও আরো কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। সুতলেজ বা শতদ্রু নদীর সঙ্গ ছেড়ে ফাইনালি এই সফরে প্রথমবারের জন্য স্পিতি নদীর হাত ধরলাম। আমাদের এই গোটা স্পিতি সফর জুড়ে এই নদীটি কিন্তু আমাদের সঙ্গ দেবে। ঘড়ি বলছে 12টা 6। গুগল বাবা বলছে টাবুর দূরত্ব এখান থেকে আরো 83 কিলোমিটার মতো। সময় লাগবে কম বেশি 2.5 ঘন্টা। এবার মাঝে বেশ কিছু ইম্পর্টেন্ট সাইট সিং আছে, লাঞ্চ আছে। তো যা বুঝতে পারছি পৌঁছাতে হয়তো বিকেল গড়িয়ে যাবে। আপাতত আমাদের পরের গন্তব্য নাকো গ্রাম। উফ, ল্যান্ডস্কেপটা দেখছো? উপরে নীল আকাশ, তাতে গাভীর মতো চড়ছে মেঘ, আর নিচে রুক্ষ মরুভূমির মাঝে যেন এক টুকরো সবুজ মরুদ্যান। কি অসম্ভব সুন্দর না? আমরা কিন্তু নাকো গ্রামে চলেই এসেছি। হিমাচল প্রদেশ ও কিন্নর স্পিতির সীমান্তের ঠিক মুখে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,811 ফুট উচ্চতায় অবস্থিত ছবির মতো সুন্দর রহস্যময় তিব্বতী সংস্কৃতির গ্রাম এই নাকো।
আমরা এখন নাকো মনাস্ট্রি চত্বরে রয়েছি। এই মনাস্ট্রি কিন্তু 11 শতকের, মানে এর বয়স আনুমানিক 1000 বছর। এটা হলো মনাস্ট্রির গেট। তবে আমরা এখানে পরে ঢুকবো, চলো আগে লেক থেকে ঘুরে আসি। এই যে লেকটা এদিকে, নাকো লেক। একটা দুটো পাকা বাড়ি বাদে বাকি যত বাড়ি ঘর দেখছি সবই যেন অতীতের কথা বলছে, আর এখানকার রুক্ষ জীবনযাত্রার সংগ্রামের কথা বলছে। এই দেখো, এখানেও আপেল বাগান। মোট কথা মোটামুটি 500 মিটার হেঁটে ফাইনালি আমরা পৌঁছালাম নাকো লেকে। এটা একদম গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত। পাহাড়ের বরফ গলা জলের এই ছোট্ট হ্রদটিকে স্থানীয়রা পবিত্র মনে করেন। গরমের সময় জলটা বেশ পরিষ্কার থাকে, আর শীত পড়তে পড়তেই মাইনাস তাপমাত্রায় এই পুরো হ্রদটা জমে শক্ত বরফ হয়ে যায়। তখন অনেক স্থানীয় বাসিন্দারা এর উপর আইস স্কেটিংও করে। চলো এবার সেই 1000 বছরের পুরনো নাকো মনাস্ট্রির দর্শনটাও সেরে আসা যাক। হচ্ছে এখানকার মনাস্ট্রি। শুধু একটা কথাই বলবো, নাকো এলে এই মনাস্ট্রিতে অবশ্যই ঢুকো, মানে নাকো লেক দেখে ফিরে যেও না। কারণ এই মনাস্ট্রির ভেতরে ঢুকলে জাস্ট মনে হবে টেলিপোর্ট হয়ে গিয়ে তুমি মানে পাস্টে চলে গেছো, টাইম ট্রাভেল করছো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা অদ্ভুত, গায়ে কাঁটা ধরায়। এবং আমি ঢুকে জাস্ট মানে কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে গেছিলাম, যে হঠাৎ করে একটা দরজার এপারে আর ওপারে মানে পুরো অ্যাটমসফিয়ারটাই পাল্টে গেছিল। ফাটাফাটি ফাটাফাটি। ঘড়ি বলছে 1:40, খিদেটাও ফাটাফাটি পেয়েছে। এবার তাই লাঞ্চ ব্রেকের পালা। যেখানে থামলো গাড়ি তার পাশেই রয়েছে এই সুন্দর স্তূপাটা। যা বুঝলাম নাকো হেলিপ্যাডটা যেখানে, তার কাছেই এই বাজারটা। বেশ কিছু ধাবা আছে এখানে, তার একটাতেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করলো আমাদের ট্যুর ম্যানেজারটা। মেনুতে রয়েছে সাদা ভাত, ডাল, আলু ভিন্ডি ভাজা, চিংড়ি ফুলকপি, পমফ্রেটের ঝাল, চাটনি, পাঁপড়। অপূর্ব খেলাম। ঘড়ি বলছে 2:40। উদরপূর্তি সেরে মনে অনেকটা ফুর্তি নিয়ে বেরিয়ে পড়লাম আবার। উফ, দেখছো তোমরা ল্যান্ডস্কেপটা দেখছো? আর ওই দেখো নিচে লোকালসরা ক্রিকেট খেলছে। মন্ত্রমুগ্ধের মতো জানলার বাইরে তাকিয়ে এই ক্রমশ পাল্টে যাওয়া প্রকৃতি, বদলে যাওয়া ল্যান্ডস্কেপ
আক্ষরিক অর্থেই গোগ্রাসে গিলতে গিলতে যাচ্ছি। কখনো একদম রুক্ষ প্রকৃতি, যেখানে প্রাণের অস্তিত্ব কল্পনা করাটাই দুষ্কর, তো কখনো আবার কোনো এক রাস্তার বাঁকে দুর্লভ এই সবুজের সমাহার, বাতাসে মিশে থাকা ধুলোর ঘ্রাণ, স্পিতি নদীর কলতান, সব আত্মসাৎ করছি। হরিলিং গ্রাম ইতিমধ্যেই পেরিয়েছি আমরা। এবার কিন্নর ছেড়ে স্পিতিতে ঢোকার পালা। সুমডো চেকপোস্ট এসেই গেছে প্রায়। বাঁদিকে এই যে নদীটা দেখছো, এর নাম পারাচু, যা তিব্বত থেকে এসে স্পিতি নদীর সাথে মিশেছে। আর এই হলো স্পিতির চেকপোস্ট। ফাইনালি এই সফরে প্রথমবারের জন্য আমরা স্পিতি ভ্যালিতে প্রবেশ করছি। উত্তেজনার পারদ কিন্তু এবার হু হু করে চড়তে শুরু করেছে। তার কারণ আমাদের পরের দ্রষ্টব্য গিউ মনাস্ট্রি। ডান দিকে এই যে ছোট্ট নালাটা দেখছো, এটার নাম গিউ নালা। আর মাত্র 8 কিলোমিটারের রাস্তা, সময় লাগবে ওই 20 মিনিট মতো। এই যে এটাই হলো গিউ গ্রাম। আমরা পৌঁছে গেছি অলমোস্ট। ওই যে দেখো মনাস্ট্রি দেখা যাচ্ছে। সারা রাস্তা শুট করব বলে ধুলো খেতে খেতে আসছি। এত ধুলো, মুখের ভেতরও বালি বালি হয়ে গেছে। যাই হোক, চলো ফাইনালি সেই গিউ মনাস্ট্রি, যার কথা বহু শুনেছি। জীবন্ত মমি সংরক্ষিত রয়েছে বলা হয় এখানে। লামা সাংঘা তেনজিংয়ের 500 বছরের পুরনো মমি, যার চুল, দাঁত, নখ এখনো অক্ষত। এবং এটা কিন্তু সেই মিশরীয় মমির মতো ব্যাপার নয়, একদম ন্যাচারাল প্রসেসে নাকি এই মমিটা সংরক্ষিত। কিভাবে সেটা আজও বিজ্ঞানীরাও আবিষ্কার করতে পারেননি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, যখন এই মমিটাকে আবিষ্কার করা হয়, একটা খনন কার্যের সময় মমিটা বেরিয়ে আসে, তখন নাকি রক্ত পর্যন্ত বেরোচ্ছিল। এটা বলা হয়, কতটা সত্যি জানি না, তবে নো ডাউট একটা অত্যাশ্চর্য বিষয়। তো চলো যাই। প্রচন্ড হাওয়া হচ্ছে। আজ থেকে প্রায় 550 বছর আগের কথা। সালটা সম্ভবত 1475। স্পিতির এই প্রত্যন্ত গিউ গ্রামে তখন এক মারাত্মক মহামারী আর খরার প্রকোপ। শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, মাঠের ফসল শুকিয়ে কাঠ। এই কঠিন সময়ে গ্রামের মানুষকে বাঁচাতে এগিয়ে এলেন বৌদ্ধ সন্ন্যাসী লামা সাংঘা তেনজিং। এই অভিশাপ থেকে গ্রামবাসীকে মুক্তি দিতে তিনি বেছে নিলেন এক অলৌকিক আত্মবলিদানের পথ, যোগসিন বা সেলফ মামিফিকেশন। তিনি ধীরে ধীরে খাওয়া দাওয়া ত্যাগ করেন, শরীরের সমস্ত চর্বি আর জলীয় অংশ শুকিয়ে ফেলার জন্য এক বিশেষ ধরনের গাছের ছাল, পাতা আর লার্ভা খেতে শুরু করেন, যাতে মৃত্যুর পর তার শরীরে আর কোনো ব্যাকটেরিয়া বাসা বাঁধতে না পারে। একদম শেষ পর্যায়ে তাঁর নির্দেশে ধ্যানমগ্ন অবস্থায় তাকে পাথরের দেওয়াল তুলে জ্যান্ত কবর দেওয়া হয়। নিয়ম ছিল ধ্যান করতে করতে প্রতিদিন তিনি একবার করে ঘণ্টা বাজাবেন। যেদিন ঘণ্টার আওয়াজ বন্ধ হলো, গ্রামবাসীরা বুঝলেন লামা আর ইহ জগতে নেই। লোককথা বলে তার মৃত্যুর ঠিক পরেই নাকি গ্রামে অলৌকিকভাবে বৃষ্টি নেমেছিল এবং মহামারী দূর হয়েছিল। হাওয়াতে উঠিয়ে নিয়ে যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না। ও পুরো ভিউ এখান থেকে দারুণ। জীবন্ত মমিটা এখানে নেই, এটা হচ্ছে নতুন মনাস্ট্রিটা, অনেক পরে করা হয়েছে। মমিটা সম্ভবত ওইখানে রয়েছে। 1975 সালে এক বিধ্বংসী ভূমিকম্পের পর বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা যখন রাস্তা তৈরি করছিল, মাটি খুঁড়ে হঠাৎই এই অক্ষত মমিটি খুঁজে পান। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে এই মমিতে কোনো রকম মমিফাইং কেমিক্যাল বা লবণের প্রলেপ ব্যবহার করাই হয়নি। এমনকি আজও তার মাথার চুল, নখ আর দাঁত অবিকল রয়ে গেছে। তো লামাকে এবারের মতো বিদায় জানিয়ে স্পিতি নদীর পাড় ধরে আমরা ছুটে চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য টাবোর পথে। ঘড়ি বলছে 5:30।
সামনে এই যে সবুজ মরুদ্যানটা দেখছো, এর নাম হুরলিং ভিলেজ। 1962 সালের যুদ্ধের পর ভারতের প্রান্তীয় সীমান্ত গ্রাম কাউরিক থেকে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে এনে প্রায় 25 কিলোমিটার দূরে এই নতুন গ্রামটি তৈরি করা হয়। নিজেদের আসল জমি, চারণভূমি আর তিব্বতের সাথে শতাব্দী প্রাচীন মঠের সম্পর্ক হারিয়েও এখানকার গ্রামবাসীরা কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। সরকারি উদ্যোগ এবং নিজেদের পরিশ্রমে আজ হুরলিং স্পিতির অন্যতম সমৃদ্ধ গ্রাম। এখানকার যোগাযোগের মাধ্যম কতটা উন্নত তার প্রমাণ পেলাম এই ব্রিজটা দেখে। ওপারের গ্রামের সাথে এটাই সাধারণ মানুষের যোগাযোগের একমাত্র রাস্তা। আলো পড়ে আসছে এবার, ঘড়ি বলছে 5:51। টাবো আর মাত্র 10 কিলোমিটার বলছে গুগল। যেতে সময় লাগবে ওই 20 মিনিট মতো। এই যাত্রাপথে প্রথমে আমরা সুমরা পেরোলাম, আর এখন এই যে গ্রামটা পেরোচ্ছি এটার নাম লারি, টাবোর আগের শেষ গ্রাম। এখানে ওয়াইএস পরমা ইউনিভার্সিটি অফ হর্টিকালচারের একটা বড় আঞ্চলিক গবেষণা কেন্দ্র রয়েছে আর একটা গভর্নমেন্ট হাই স্কুল রয়েছে। যাই হোক, আমরা ফাইনালি টাবো গ্রামে প্রবেশ করলাম। চলো এবার আগে হোটেলে ঢুকবো, তারপর বাকি সবকিছু। ঘড়ি বলছে 6:12। আমরা ফাইনালি পৌঁছে গেছি টাবোতে। আমাদের আজকের আস্তানার নাম হোটেল মেন্টক দুমরা অ্যান্ড রেস্টুরেন্ট। ফার্স্ট ইমপ্রেশন বেশ ভালোই লাগছে। যেটা সব থেকে বেশি আকৃষ্ট করছে সেটা এখানকার ফুল গাছের ফুল আর পাখিদের সমাহার। এটা হলো হোটেলের ডাইনিং এরিয়া কাম রিসেপশন। জয়দেব চাবি পেয়ে গেছে। কত রুম নাম্বার? চলো, এই যে 202 নম্বর রুম। অলরেডি আমি ঢুকে দেখে নিয়েছি, তোমাদের আরেকবার দেখাই। এইরকম রুম, বাবা রে, হাওয়ায় বালিশ ফেলে দিল, উপাস থেকে মানে হু হু করে হাওয়া ঢুকছে। আর এইরকম রুম হলে আর কিছু লাগে না, বিশ্বাস করো। সারাদিনের জার্নির সমস্ত ক্লান্তি চলে যায়। এখানে একটা টেবিল, দুটো চেয়ার দেওয়া, এদিকে দুদিকে দুটো বেডসাইড টেবিল রয়েছে, একটা কিং সাইজ খাট রয়েছে। লম্বাতে একটু কম হলেও হতে পারে, তবে চওড়ায় কিং সাইজ বোঝাই যাচ্ছে। এদিকে আয়না রয়েছে, আলমারি রয়েছে, একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, এখানে ল্যাপটপ রেখে কাজ করা যাবে। ইনফ্যাক্ট আমি এখানেই কাজ করব। আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখিয়ে নিই। এইটা হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। এবার লাস্ট বাট বেস্ট অফ দ্য লট সেটা দেখাই। এই হচ্ছে আমাদের অ্যাটাচড ব্যালকনি। হাওয়া মানে উড়িয়ে দিচ্ছে বেসিক্যালি। দড়াম করে দরজা বন্ধ হলো, আর এখন আমার চোখের সামনে এই হচ্ছে ভিউ। আহা, সব ক্লান্তি চলে গেল। কি সৌরভ, কেমন দিলা? মানে এত জার্নির ক্লান্তি আর কিছু থাকে বলো তো? একদম। পাহাড়ের টেক্সচার কি, এক একটা পাহাড়ে এক একটা। ওইখানে সম্ভবত বৃষ্টি হচ্ছে। অপূর্ব অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। আহা, সেরা লোকেশন, সেরা হোটেলটাও ফাটাফাটি, কোনো কথা হবে না। এক্ষুনি খেয়াল করলাম আমাদের উপরে একটা ছাদও আছে। চল যাওয়া যাক। এই হচ্ছে ছাদ থেকে ভিউ, পুরো ওপেন 360 ভিউ আর কি। আহা, এর চেয়ে ভালো আর কি হতে পারে? এইরকম একটা রিমোট জায়গা, এত ভালো হোটেল, এত ভালো ভিউ, এত ভালো ব্যালকনি, ঘর, প্লাস এইরকম একটা ছাদ। এরপর তো খাওয়া দাওয়া রয়েছেই। ওই দেখো, মাথার উপর প্রবাহমান মেঘের সমুদ্র। টাবোতে সন্ধে নামছে ধীর লয়ে, কিন্তু দৃঢ় পায়। ওদিকে সন্ধে নামতে না নামতেই চা আর স্ন্যাক্সও হাজির। আর চুপচাপ ঘরে বসে থাকা গেল না।
আমি আর জয়দেব বেরিয়ে পড়লাম একটু পায়ে হেঁটে আশপাশটা ঘুরে দেখব। খুব শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি, চুপচাপ একটা গ্রাম। আমাদের হোটেল থেকে বেরিয়েই এটা হচ্ছে ছাত্রাবাস। এখানে বিকেলবেলা বাচ্চারা খেলছিল, কি চিৎকার চেঁচামেচি করছিল, দেখে খুব ভালো লাগছিল। বিভিন্ন বয়সের বাচ্চারা। এখানেও একটা মাঠ আছে, এখানেও খেলাধুলো করা যায়। আকাশে তারা দেখা যাচ্ছে, একটু আগে মেঘ ছিল, চাঁদকে আবছা ঢেকে রেখেছে মেঘ, মানে একটা জাস্ট পর্দার মতো। ওই যে তবে তারা উঠেছে। যদি কপাল ভালো থাকে তাহলে রাত্রেবেলা স্টার ল্যাম্পস বসাবো। সত্যি বলতে চমকে গেছি। এই নৈশ আবহ আমি কিন্তু একদমই আশা করিনি। ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে এখানে, ভালো ভালো ক্যাফে রয়েছে ভরি ভরি, যেখানে এই রাত 9:30তেও টুরিস্টদের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। কিন্তু তাও কত শান্ত এই টাবু। হাওয়ারা মাঝে মাঝে ফিসফিসিয়ে কথাও বলে যাচ্ছে। ওভারঅল কি যে মায়াবী লাগছে এখানকার আবহ। যারা ক্যাফেতে যেতে চাও না তাদের জন্য এইরকম সব রোড সাইড স্টলও আছে। শপিং এরও অপশন পাবে এখানে, তবে একটু বেশি প্রাইসই মনে হলো। এছাড়া দৈনন্দিন জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন হয় এখানে তোমরা সব পাবে। এখানে এসে নতুন একটা প্রোডাক্ট, মানে আমি এর আগে নাম শুনিনি, মিঞ্চি। সকালেও খেলাম, সকালে অ্যাপেল জুস খেয়েছি, আর কি খেলাম যেন, ম্যাঙ্গো। দারুণ ছিল। এখন অরেঞ্জটা টেস্ট করছি, এটাও খুব ভালো। টাবোতে যখন প্রথম ঢুকেছিলাম আমি সত্যি বলতে এক্সপেক্ট করিনি এখানকার নাইট লাইফটা বা সন্ধ্যের আবহ এরকম হবে। এত ক্যাফেজ আছে এখানে, খাওয়ার অনেক অপশন রয়েছে, ভালো ভালো দোকান স্টোর রয়েছে যেখানে অলমোস্ট সব পাবে। ইনফ্যাক্ট আমি তো বলবো আমাদের ওখানকার ডিপার্টমেন্টাল স্টোরগুলোর থেকেও বেশি কালেকশন দেখলাম এখানকার দোকানে। কালেকশন তো খুব ভালো, খুব ভালো। যারা সন্ধ্যের পরও অ্যাক্টিভিটি করতে চাও এখানে সেই অপশন ভালো মতো রয়েছে। এবার নৈশভোজের পালা। মেনুতে রয়েছে সাদা ভাত আর রুটির অপশন। এছাড়া আলু চোখা, ডাল, বাঁধাকপির তরকারি, ডিম কষা আর চাটনি। অ্যাজ ইউজুয়াল খুব খুব ভালো খেলাম। তারপর এতটুকু সময় নষ্ট না করে চলে এলাম ছাদে। উদ্দেশ্য আশা করি তোমরা যারা আমায় চেনো তারা বুঝেই গেছো। হ্যাঁ, ঠিক ধরেছ, তারা গুনতে বসবো এবার। চলো একসাথে গোনা যাক। কিছু বলার নেই, টাবর প্রেমে পড়ে গেছি। ছিটকে যাওয়ার মতো একটা জায়গা। বিশেষ করে কাল রাত্রে যে সময়টা কাটিয়েছি, 1 ঘন্টা ঘুমিয়েছি খুব বড় জোর। আবার উঠে চলে এসেছি সূর্যোদয় দেখবো বলে। যদিও এখান থেকে ডাইরেক্ট সূর্যোদয় দেখা যায় না, যেহেতু বড় বড় পাহাড়ে ঘেরা। যখন উল্টো দিকের পাহাড়গুলোতে সূর্যোদয়ের আলো পড়বে তখন বুঝবো যে সূর্যোদয় হচ্ছে। আস্তে 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 পাহাড়গুলো আলোকিত হবে, সেই অপেক্ষায় আছি এখন। মোট কথা অনবদ্য অভিজ্ঞতা। স্পিতির প্রথম দর্শন টাবো, এটা স্পিতির প্রথম পার্ট যেখানে আমরা থাকছি। এর আগে কল্পা, কিন্নর এই সাইডটা এক্সপ্লোর করেছি।
সেটা অনবদ্য অভিজ্ঞতা ছিল। তবে স্পিতি কেন মানুষ স্পিতি নিয়ে পাগল তার একটা ছোট্ট আভাস এই প্রথম দিনেই পেলাম। যারা লাদাখ গেছো, লাদাখ ঘুরেছো, তারা তো খুবই রিলেট করতে পারবে জায়গাটার সাথে। অনেক কিছুর মিল আছে। যাই হোক, সবে শুরু, এটা ভেবেই ভালো লাগছে। এখন অনেকগুলো দিন হাতে আছে, গোটা সফরটাই প্রায় মানে স্পিতির পাটে বাকি। প্রচণ্ড এক্সাইটেড, আর না চাইতেও কোথাও গিয়ে একটা এক্সপেকটেশনও তৈরি হচ্ছে। আমি চাই না তৈরি করতে, কিন্তু তাও কেন জানি না নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যাই হোক, চলো এবার সূর্যোদয় দেখার পালা। দেখা যাক আমাদের সূর্যোদয় দেখার ভাগ্যটা ভালো হয় কিনা। পাহাড়ের মাথাগুলোকে আলতো ছোঁয়ায় উদ্ভাসিত করছে ভানুবাবুর ছটা। ওদিকে দূরে নীল আকাশের বুকে গাভীর মতো চড়ছে ধূসর সাদা উষায় রাঙা মেঘের দল। রুক্ষ পাহাড়েও যেন প্রাণ সঞ্চার হচ্ছে ধীরে ধীরে। চোখের সামনে বিরাট এক পাহাড়ের জায়ান্ট স্ক্রিনে যেন একটা সিনেমা দেখছি, তাই না? শুনলাম এই পাহাড়েই নাকি কোথাও 1000 বছরের পুরনো কিছু গুহা রয়েছে। চলো এবার যাব সেই গুহার অন্বেষণে, যাকে টাবু কেভস বলে। दादा, ये ऊपर गुफा तक जाने का रास्ता पता है आपको? इधर से ना? थैंक यू। सीढ़ी है। कैफे KYOT কোটলি, ক্যাফে কোটলি দেখতে পাচ্ছ, এর পাশ দিয়ে এই সিঁড়ি চলে গেছে। এই যে টাবু কেভস 300 মিটার, কাজা 48 কিলোমিটার, ধানকার 31 কিলোমিটার, কি মনেস্ট্রি 61 কিলোমিটার। যেখানে যাচ্ছি উপর থেকে পুরো টাবু গ্রামটাকে দারুণভাবে দেখা যায়। তাবু গুহা বা তাবু ছাগমা নামে পরিচিত গুহাগুলো স্পিতি উপত্যকার এক প্রাচীন ও রহস্যময় সৃষ্টি। তাবু গ্রামের ঠিক উপরে খাড়াই বেলে পাথরের পাহাড়ের গায়ে বহু ছোট বড় এরকম কৃত্রিম গুহা খোদাই করা রয়েছে। ওই যে গুহা দেখা যাচ্ছে আর একটুখানি, কিন্তু এখান থেকে ভিউটা দেখো, অপূর্ব। পুরো টাবু গ্রামটা দেখা যাচ্ছে। আর ওই যে ওইটা হচ্ছে প্রাচীন মনস্ট্রি, মানে মনস্ট্রির প্রাচীন পার্টটা বলা হয়। বা আমাদের হোটেলের মালিক, যিনি যার সাথে সকালে কথা হচ্ছিল, তিনি বললেন এটা এক রাতে ভগবানরা তৈরি করেছেন 1000 বছর আগে। তারপরে ওই নতুন মনস্ট্রি এবং শান্তিস্তূপাটা হয়। যাই হোক, যাওয়া যাক। কি অদ্ভুত সুন্দর লাগছে। এই গুহাগুলো আসলে 1000 বছরেরও বেশি পুরনো এক প্রাচীন আধ্যাত্মিক আশ্রয়স্থল। তখনকার সময়ে শীতের তীব্র কামড় থেকে বাঁচতে এবং নির্জন পরিবেশে নিরবচ্ছিন্ন সাধনা করার জন্য বৌদ্ধ সন্ন্যাসীরা বেলে পাথরের পাহাড় কেটে এই গুহাগুলো তৈরি করেছিলেন। এখানে একটা ছোট্ট গুহা বলতে শেল্টার টাইপ, খুব যে বেশি ডিপ এরম নয়। ঝুড়ো মাটি, পা স্লিপ খাচ্ছে। এখানে আবার বসার চেয়ার করা। এই হচ্ছে আমাদের শিক্ষার নমুনা। এখানে এসে প্লাস্টিক বোতল, প্লাস্টিক সব ফেলে গেছি। এত সুন্দর একটা জায়গা, সেই জায়গাটাকে এরকম দূষিত করার কি দরকার? প্রকৃতিকে মন থেকে ভালোবাসা যায় না একটু? মনে হয় না প্রকৃতির জন্য একটু কিছু করি?
চারিদিকে এত দূষণ বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, সব জায়গায় প্লাস্টিক ব্যান করার কথা বলা হচ্ছে, সেখানে আমরা অ্যাটলিস্ট মানে যেটা খাচ্ছি সেটা সঙ্গে করে নিয়ে গিয়ে কোথাও ডাস্টবিনে তো ফেলা যায়। কি কোন লেভেলের শিক্ষা হলে এই এত সুন্দর একটা গ্রাম এতটা কষ্ট করে উঁচুতে এসে এইখানে ফেলেছে জিনিসপত্র, মদের বোতল, বিয়ারের বোতল, সিগারেটের প্যাকেট, প্লাস্টিক বোতল। এত কষ্ট করার কি দরকার ভাই এখানে এসে ফেলার? এখানে লেখা ভিজিটার্স আর নট অ্যালাউড টু ওয়াক অন দ্য রুফটপ, ট্রেসপাসার্স উইল বি হেভিলি ফাইন্ড। মানে এই রুফটপে হাঁটা বারণ। পাহাড়ের বিভিন্ন স্তরে তৈরি এইসব গুহায় ধ্যানের জন্য যেমন বিশেষ ঘর ছিল, তেমনই ছিল রান্নাবান্না ও শীতকালে বসবাসের যাবতীয় ব্যবস্থা, যার কিছু নিদর্শন হিসেবে এখানকার দেওয়ালে আজও প্রাচীন ধোঁয়ার কালো ছাপ আর প্রার্থনা চক্র দেখতে পাওয়া যায়। কালক্রমে কিছু গুহা ক্ষতিগ্রস্ত হলেও আজও অনেক লামা বরফাবৃত দিনে এই পবিত্র গুহাগুলোতেই গভীর ধ্যানে মগ্ন হন। আমরা এখন যেটায় ঢুকছি এটাকে খোয়াং বা সন্ন্যাসীদের জন্য তৈরি প্রেয়ার হল বা অ্যাম্বুসেলি হল বলে। যেহেতু গুহাগুলো ছোট ছিল, সেখানে একজন সন্ন্যাসীর বেশি থাকা সম্ভব ছিল না, তাই লামারা যখন একসাথে কোনো বিশেষ পুজো করতেন, মন্ত্রোচ্চারণ বা চর্চার জন্য জড়ো হতেন, তখন এই মাটির ঘরটি ব্যবহার করতেন। সংক্ষেপে বলতে গেলে আগের গুহাগুলো ছিল ব্যক্তিগত সাধনার কেন্দ্র, আর এই মাটির ঘরটি ছিল সন্ন্যাসীদের একত্রিত হওয়ার ও দৈনন্দিন ব্যবহারের প্রধান কক্ষ। তোমরা কি বুঝতে পারছো এর গুরুত্ব? আমরা সেই সময়ের ইতিহাসকে সচক্ষে দেখছি বা ছুঁয়ে দেখছি বলা ভালো। যেতে লাইট লাগবে। এইরকম একটা জায়গা। অনেকগুলো গুহা আছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে। দিয়ে স্টার্ট করি দেখি। এখানে আবার আমাদের শিক্ষার ছাপ আছে। এইটা একবার দেখি। আমরা এখন 1000 বছরের পুরনো কেভ পেন্টিং খোঁজার চেষ্টা করছি। এখানেও সেরকম কিছু দেখছি না। প্রত্যেকটা গুহার ছাদগুলো খেয়াল করো, এগুলো কিন্তু প্রত্যেকটাই 1000 বছরের আগের নিদর্শন। সেই সময় শীতকালে দীর্ঘকাল ধরে আগুন জ্বালাতে জ্বালাতে গুহার ছাদে ভূষাকালির স্তর কিভাবে পড়েছে দেখেছো? আর ওই দেখো দেওয়ালে আবার শেলফ করা। বিশ্বাস করো, গায়ে কাঁটা দিচ্ছে। আজ থেকে 1000 বছর আগে করা সেই সব কিছুকে চাক্ষুষ দেখছি। এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করা যে কি কঠিন।
আমাদের হোটেলের একদম কাছে চলে এসেছি। যতবার এই গেটের কাছটায় আসি এত মিষ্টি একটা গন্ধ এই ফুলগুলোর, কি ফুল আমি জানি না, অপূর্ব সুবাস, মিষ্টি একটা গন্ধ, মন মাতানো গন্ধ, দারুণ। আমাদের হোটেলটাও ভীষণ ভীষণ ভালো, খুব ভালো। এমন একটা লোকেশন, পুরো জায়গাটাকে এনজয় করা যায়। আর টাবু খুব ছোট গ্রাম, চাইলে পায়ে হেঁটে তোমরা একটুখানি, মানে বাজার 200 মিটার, মেন বাজারটা, যেটা কালকে গেছিলাম সন্ধ্যায়। চলো যাওয়া যাক। স্নান সেরে লাগেজ প্যাক করে চা হাতে চলে এলাম ব্যালকনিতে। এটা আমার অভ্যেস বলতে পারো। কোনো জায়গা ছেড়ে যাওয়ার আগে চেষ্টা করি শেষ মুহূর্তগুলোকেও আত্মস্থ করতে, যাতে স্মৃতির সিন্দুক যতটা সম্ভব ভরাতে পারি। কিন্তু সময় তো থমকে থাকে না, তাই না? দেখতে দেখতেই বেরোনোর সময়ও তাই উপস্থিত। ব্রেকফাস্টে আজ দিয়েছে পরোটা, ঘুগনি আর মতিচুর। ঘড়ি বলছে সকাল 8:30। আমরা যাচ্ছি টাবু মনাস্ট্রি, বাকিরা আস্তে আস্তে আসুক। গতকাল সন্ধ্যের আবহ তো দেখেছ, এখন দিনের বেলায় কি প্রাণোচ্ছল লাগছে না টাবুকে। যাই হোক, এই হলো মনাস্ট্রির গেট। চলো ভেতরে যাওয়া যাক। টাবু মনাস্ট্রি বা মঠ, যা হিমালয়ের অজন্তা নামেও পরিচিত, স্পিতি উপত্যকার অন্যতম প্রাচীন ও পবিত্র ঐতিহাসিক একটি বৌদ্ধ ধর্মীয় স্থান। 996 খ্রিস্টাব্দে তিব্বতী মহাপুরুষ রিনচেন জানপো পশ্চিম তিব্বতের রাজা ইয়েশে ও এর পৃষ্ঠপোষকতায় এই মঠটি প্রতিষ্ঠা করেন। এই যে ওল্ড মনাস্ট্রি, প্রতিষ্ঠার 996 AD। এই মঠটি ভারতের প্রাচীনতম সক্রিয় বৌদ্ধ মঠগুলির একটি, যা বিগত 1000 বছরেরও বেশি সময় ধরে একই স্থানে একটানা তার ঐতিহ্য বজায় রেখে চলেছে। মঠের মাটির তৈরি ভেতরের দেয়ালে 1000 বছরের পুরনো অপূর্ব তিব্বতী ভারতীয় ঢঙের ফ্রেস্কো এবং মুরাল রয়েছে। এর প্রধান হলঘর বা অ্যাসেম্বলি হলে লাইফ সাইজ 33টি মাটির তৈরি বোধিসত্ত্ব ও বুদ্ধের মূর্তি দেওয়ালের সাথে অত্যন্ত নিখুঁতভাবে বসানো রয়েছে। এইসব অনন্য শিল্পকলার কারণেই একে মহারাষ্ট্রের বিখ্যাত অজন্তা গুহাচিত্রের সাথে তুলনা করা হয়। এতদিনে কম এক্সপিরিয়েন্স তো হলো না ঘোরার, প্রচুর মনাস্ট্রি দেখেছি, কিন্তু এই টাবুর ওল্ড মনাস্ট্রি, আমি এরকম মনাস্ট্রি দেখিনি। এর ভেতরের ভাইব সম্পূর্ণ আলাদা এবং অদ্ভুত কিছু মূর্তি রয়েছে যেগুলো আমাদের হিন্দু ধর্মের সাথে খুব মেলে। গণেশের মূর্তি দেখলাম, একটা মূর্তি দেখে আমার মা কালীর কথা খুব মনে হলো। ভেতরটা অদ্ভুত। তোমরা যারা আসছো স্পিতি ভ্যালি, যদি টাবুতে নাও থাকো তাও বলবো টাবুর এই মনাস্ট্রিটা মাস্ট ভিজিট করো, নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। এরম মনাস্ট্রি তোমরা দেখোনি। এই মনাস্ট্রির ভাইব বাকি সব মনাস্ট্রির থেকে আলাদা। আর একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলার, আমি সবসময় চেষ্টা করি যে জায়গাটাকে তুলে ধরতে, জায়গার গল্প বলতে, শুধু ইনফরমেশনে যেন আটকে না থাকে জায়গাটা। আমার টার্গেট সবসময় সেটাই থাকে। এই মনাস্ট্রিতে এসে বেশ কিছু ক্ষোভের কথা শুনলাম এখানকার মঙ্কদের থেকে, যে ম্যাক্সিমাম মানে বলছে যে 8-10 বছর আগে যেসব টুরিস্টরা আসতো তাদের মধ্যে 80% ভালো টুরিস্ট, তারা জানতে আসতো জায়গাটাকে, চিনতে আসতো, আর 20% মানে মোটামুটি। বলছে এখন সেই রেশিওটা পুরো উল্টে গেছে। এখন 80% লোকজনই শুধু আসে, এসে মনাস্ট্রির মধ্যে ঢুকে সিগারেট খাচ্ছে, রিল বানাচ্ছে, চিৎকার করছে। মানে তাদের পারপাসটাই এটা, এসে রিল বানাবে, এসে চিৎকার করবে, এমন কিছু কাজ করবে, স্তূপার উপর উঠে যাবে। মানে এই কালচারটাকে যদি রেসপেক্ট না করতে পারো, প্লিজ এসো না। আমার একটাই ভরসা যে তোমরা যারা আমার কন্টেন্ট ফলো করো তারা হয়তো জায়গাটাকে ভালোবাসো বা আমার চোখ দিয়ে জায়গাটাকে দেখতে চাও বলেই ফলো করো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা আসবে
আমি জানি তোমরা এরকম করবে না, কিন্তু তাও সবাইকে একটাই জিনিস বলার, প্লিজ রেসপেক্ট দেয়ার রিলিজিয়ন, রেসপেক্ট দেয়ার কালচার। নাহলে কিন্তু মানে এরপরে এইসব জায়গাগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে যেতে পারে। মানে ওনারা এতটাই বিরক্ত যে ওনারা এই জায়গাটাকে ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দিতে পারেন। তো তাতে কারোর কোনো লাভ হবে না, তো উল্টে ক্ষতি। কারণ এই মনাস্ট্রি যদি সাধারণ ট্যুরিস্টদের জন্য বন্ধ হয়ে যায়, সেটা আমাদের ক্ষতি। অন দিস নোট, টাবুর গল্প এখানেই শেষ করার পালা। কেমন লাগলো স্পিতির প্রথম দর্শন টাবুর এই পর্ব জানিও কিন্তু কমেন্টে। আমি অপেক্ষায় থাকলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো যাদের সাথে এই স্বপ্নলোক দেখতে চাও। আর যারা আজ আমায় প্রথম দেখলে, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমি প্রত্যেক সোমবার সকাল 9:30 এরকমই দেশ বিদেশের ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হই। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে আবার আগামী সোমবার স্পিতির আরও একটা ফাটাফাটি গল্পের আসরে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এই অধমের অপেক্ষায় থেকো। আজকের মতো মেকপিয়ন সাইনিং অফ।